হাইকোর্টের একাধিক নির্দেশ এসেছে, কিন্তু চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত কিন্তু সেখান মানে চাকরি হারিয়ে গেছে যেসব শিক্ষকদের, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই স্থান ত্যাগ করেনি বিকাশ ভবনের সামনে থেকে। এই মুহূর্তে স্যার রয়েছেন। স্যার, বলছি যে এই যে স্থান পরিবর্তন করা, তাতে কি আন্দোলনে আদৌ কোনো এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে, নাকি ওখানে আন্দোলন মানে বসে থাকাটাই একটা ব্যর্থতা বলে মনে হচ্ছে? ব্যর্থতা হবে এখন পুরোপুরিভাবে, কারণ কোর্টের যখন রায় দিয়েছে, সুতরাং সেটাকে মান্যতা দিতেই হবে, অবশ্যই মান্যতা দিতে হবে। তাহলে মান্যতা যদি দিতে যায়, মান্যতা দিতে গেলেই তাহলে দেখা যাচ্ছে ওটা যেতে হবে ওই সেন্ট্রাল পার্কে, যে জায়গাটায় সাধারণভাবেই জনমানুষ খুব কম যায় ওই জায়গাটায় আর কি। সুতরাং কোর্টের এই রায়টাকে স্বাগত জানানো উচিত, এবং তারা ওখানে যাবে শুনছি, এবং সর্বাধিক 200 জন। কিন্তু আপনি তাও কয়েকদিন দেখুন, গতকাল থেকে দেখুন ওখানে কিন্তু ভাটা পড়ে গেছে অলরেডি, মানে তারা আসছে না। কারণ এটা প্রকৃতপক্ষে যেটা মমতা ব্যানার্জি যেটা চেয়েছিল সেটা কিন্তু পেয়ে গেল আর কি, যে এবারে আন্দোলনের বাংলা কথা আন্দোলনের কোমরটা কিন্তু ভেঙে দিল, একদম পরিষ্কার কোমর ভেঙে দিল। আর কোনো কিছু মানে আন্দোলনের যেটা ক্রেজ ছিল, যে তেজ ছিল, সে আন্দোলনের গতি একেবারে ভাটা পড়ে গেল, পরিষ্কার। কোথাও গিয়ে স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বলছে এই যে রিভিউ পিটিশন করে কিছু হবে না, এই বিষয়টা যাদের চাকরি হারিয়ে গেছে তারা তো ওনার সঙ্গে সহমত হচ্ছেন না, তারা বলছে যে বিকাশ বাবুকে বলে দেবেন নাকি আমরা বিকাশ বাবুর কথায় পরীক্ষায় বসবো নাকি। দেখুন, কোর্টের রায় ভুল করেছে রাজ্য সরকার, কিন্তু আমরা ভারতীয় নাগরিক এবং আমরা শিক্ষক মশাই, আমরা কোর্টের রায়কে অমান্য করব কি করে? এটা তো হতে পারে না কোনোদিন। একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে, তারপরে শিক্ষক মশাই, কোর্টের রায়টাকে অমান্য করা একেবারে ঠিকই নয়। কারণ পরীক্ষা নিতেই হবে এবং পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়া ছাড়া কোনো কথা নেই বা কোনো উপায় নেই চাকরি ফিরে পাবার। কারণ যতই বলুক আমার চাকরি ফেরত দিতে হবে, চাকরিটা ফেরতটা দেবে কে? কোর্টের সেখানে সর্বোচ্চ কোর্টের ভার্ডিক্ট হয়ে গেছে যে তোমরা পরীক্ষায় বসে যারা যোগ্যতা অর্জন করতে হবে। এবারে কেউ বলছে আমি পারবো না, আমি ভুলে গেছি, আমি আবার পরীক্ষা, সেটা তো কোর্ট শুনবে না। সুতরাং রাজ্য সরকার একেবারে বদ্ধপরিকর যে পরীক্ষা আমি নেবই। কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা আরো একটি যুক্তি দিচ্ছে যে আমি যে আবার যোগ্যতার পরীক্ষা দেব, আবার যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্যে হবে না, তার গ্যারান্টি কি আপনি দিতে পারছেন? দেখুন, সেটার জন্যেই এটা এই ব্যাপারে ওদের কথায় আমি সাপোর্ট করি। কারণ রাজ্য সরকার এই যে দুর্নীতি থেকে বার হচ্ছে না, কারণ দেখুন কোর্টের দুটো রায় ছিল। একটা রায় হচ্ছে কি 31শে ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ কমপ্লিট করতে হবে, আরেকটা রায় ছিল অযোগ্যদের 12% আদায়ে টাকা ফেরত দিতে হবে, সেটা নেয়নি, সেটা করেনি। কিন্তু বলেছে 31শে ডিসেম্বর পরীক্ষা নেবো বলে উঠে পড়ে লেগেছে। কিন্তু তাহলে একজন সরকারের দুরকম নীতি কি করে হয়? তিনি একটা পার্ট শুনবেন, আরেকটা পার্ট তিনি বলবৎ করবেন না। তার কারণ অযোগ্যদের টাকা ফেরত নিলেই তো একেবারেই মানে হাটে হাঁড়ি ভেঙে যাবে, একেবারে হাটে হাঁড়ি ভেঙে যাবে। কারণ কারা টাকা দিয়েছে এবং টাকাটা কোন কোন ব্যক্তি দিয়েছে সেটা তো অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। কারণ যদি ওদের নামটা প্রকাশিত হয়, আর ওদের নাম প্রকাশিত করেনি বলে এর পিছনে রাজ্য সরকারের কিছু ব্যক্তির মদত আছে নিশ্চিত। যে তোরা সুপ্রিম কোর্টে যা, যদি তোরা রায়টাকে একটু যদি তোদের উপরে সিম্প্যাথি দেখায়, তাহলে কিন্তু মাননীয় বিচারপতি যদি সিম্প্যাথি দেখায় তাহলে তোরা পরীক্ষায় বসতে পারবি, তোদের টাকা হয়তো ফেরত দিতে হবে না। কিন্তু মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রধান বিচারপতি যেটা বলে দিয়েছেন তার উপরে আমি কোনো হস্তক্ষেপ করব না। বরং এখানে যারা পাঠিয়েছে বা অযোগ্য টিচারদের, তারা যে সত্যি অযোগ্য, এতদিন ঘুরে বেড়াচ্ছিল, এবারে তারা মাটির মধ্যে প্রবেশ করে গেল, আর তাদের কোনো উপায় নেই। মেরুদণ্ড পুরো ভেঙে দিল একেবারে অযোগ্যদের। কারণ তারা কিভাবে ওখানে কি জন্যে যাচ্ছে, ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, এদেরও তাই, যে কিছু যোগ্য এবং গরিব মেধা তাদেরকে হটিয়ে সেখানে চাকরি পেয়েছেন আপনারা, এবং পয়সার বিনিময়ে তো কেউ কাকে আদর করে তার চাকরি দেয় না। তাহলে সেখানে কোন লজ্জায় আপনারা সেখানে যান? আপনারা শিক্ষক জাতির কলঙ্ক তথা পশ্চিমবঙ্গের কলঙ্ক হচ্ছে আপনারা, আবার আপনারা কোর্টে গেছেন, কোন লজ্জায় কোর্টে যান?
এবং আরো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য 25,000 এবং 20,000 টাকার কথা, আমরা তাদের জিজ্ঞাসা যখন করেছিলাম তারা উত্তর দিয়েছিল যে এখন আমরা ভাবনা চিন্তা করিনি এই টাকা নেব কিনা। আমি বলছি স্যার আজকে আমরা যখন কথা বলছি তখন 24শে মে মাস, ডিসেম্বর অবধি এতগুলো মাস সময় আছে, একবার যদি ভাতা চলে আসে এক ব্যাংকে, হ্যাঁ তারপরে কি সেই যে একটা পরীক্ষা দেওয়ার তাগিদ, সেই যে আবার একটা কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার তাগিদ, সেইটা কি কোথাও থাকবে? কারণ আমরা কিন্তু অন্যদিকে দেখতে গেলে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প দেখেছি। দেখুন, মানে এই ভাতাটায় যদি এই যে 20 এবং 25,000 টাকা ভাতা দিতে হবে তাদের 2016 থেকে যারা বঞ্চিত, তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। কারণ আপনার জন্য 2016 সাল থেকে অনেকেই তারা যোগ্য ব্যক্তি, তারা ঘরে বসে আছে, তাদের চাকরিটা এদেরকে দিয়ে দিয়েছেন পয়সার বিনিময়ে। আর 2016 থেকে আপনারই জন্যে এই রাজ্যে পরীক্ষা হয়নি, তাহলে তারা বেকার, তাদেরও কম যন্ত্রণা নয়, তারা পরীক্ষায় বসতে পারেনি, তাহলে তাদেরও টাকা দিতে হবে। অর্থাৎ 22,53,000 তাদের টাকা দিতে হবে। 22,53,000-এর মধ্যে এই 25,000 বাদে তাদের এই প্রায় 22,50,000 এদেরকে টাকা দিতেই হবে। আগে সবাই টাকা দিক, তাহলে দান যখন শুরু করেছেন তখন দিন না। এবং কিভাবে অযোগ্যদের আলাদা না করে চোরেদের মদত দিচ্ছে এই সরকার। অদ্ভুত ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী চোরেদের মানে মদত দেওয়ার মুখ্যমন্ত্রী, এটা তো প্রমাণ করে। তাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অযোগ্য বার করে দিন, তাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত না দিয়ে আপনি তাকে উস্কানি দিচ্ছেন, তোকে আমি টাকা দেবো, তুই বাড়ি বসে থাক। অ্যাকচুয়ালি মাথার ব্রেন খেলছে যে এই টাকাটা দিয়ে ওদের মুখটাকে বন্ধ করতে হবে। মুখ না বন্ধ করলে তো আমার দলের লোকজন বা কাছের লোকজনের তো মুখোশ খুলে যাবে যে তোরা টাকা নিয়েছিলি, সারা পশ্চিমবঙ্গবাসী জেনে যাবে, সরকার পড়ে যাবে। একেবারে প্ল্যান হচ্ছে এটাই। তাহলে এদের গায়ে মাথায় হাত বুলিয়ে যদি কিছুদিন নেওয়া যেতে পারে, আবার যে ভোটটা এসে গেল, আবার জিতে গেল, 5 বছর থাকবে, তখন তো কোনো কিছু না, দেখবেন তখন ওগুলো সব বন্ধ করে দেবে। মানে স্যার কোথাও গিয়ে এই যে ভাতা দেওয়ার কথা, হাইকোর্টের মাননীয় হাইকোর্টের কথা সব আসছে, শুধু পরীক্ষার কথাটা কি তাহলে উজ্জ্ব থেকে যাচ্ছে? পরীক্ষা বলছে, দেখুন আমরা কোর্টের রায় মানবো বলছে না মাননীয় ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী, তোমরা মানবো। আচ্ছা মানলে, আমি তো আবার বলছি তাহলে রায়ের সবগুলো মানতে হবে। টাকা ফেরত নিচ্ছেন না কেন আপনি? তারপরে দেখুন 3 তারিখে, এই মাসের 3 তারিখে, মে মাসের 3 তারিখে হলো, এপ্রিল মাসের 3 তারিখে হাইকোর্টের রায়টা হলো, এই সুপ্রিম কোর্টের রায়টা হলো, সেখানে এই রায় এদের চাকরি চলে গেল। তারপর থেকে রিভিউ এখনো হয়নি। অর্থাৎ রিভিউটা শুধু দেখানো কলে আর কি, রিভিউ দেখানো কলে যে তোমাদের জন্য আমি চেষ্টা করছি। তাহলে তাদের সেই বিচারপতির টেবিলে রিভিউটা দিল না কেন? এখনো যায়নি। এই 2 মাস এবারে গরমের ছুটি, তারপরে কি হবে? শুধু আন্দোলন একেবারেই শেষ, এবং চেষ্টা করছে মানুষ আস্তে আস্তে হয়তো ভুলে যাবে। আর এই অযোগ্যদের কিভাবে এই পরীক্ষার মাধ্যমে যদি কিছুভাবে পুশ করা যায়, এইটা হয়তো অনেকের মাথায় খেলছে আর কি। যদি ওর ভিতরে প্রবেশ করানো যায়, তাহলে তো বাবা চলে গেল, দেখো তোমাদের টাকা ফেরত দিতে হলো না, তোমরা কিন্তু চাকরিটা পেয়ে গেলে। মানে তাহলে কোথাও কি রাজ্য সরকারের কি এটা বলার সুবিধা হবে যে দেখুন যাদের চাকরি চলে গেছিল, আমি তো বলেছিলাম আমি কারোর চাকরি যেতে দেব না, আমি কিন্তু তাদের চাকরি দিয়েছি। মানে একেবারে বললাম না, চোরেদের সাহায্য করছে। তাহলে আমি কেন বলবো না চোরেদের সরকার? কেন বলবো না? আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে আপনি অব্যবস্থার উপরে জোর দিয়েছেন, আপনি অসাংবিধানিক পদ্ধতিতে রাজ্য চালাচ্ছেন। কি করে চালাতে পারেন? অযোগ্যদের আপনি ইমিডিয়েটলি তাদের টাকা ফেরত নিন, কিন্তু কিভাবে আপনি অযোগ্যদের পাশে আছেন এটা ভাবতেই পারছি না যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের আবার টাকা দিচ্ছে 20,000 25,000। মানে এ লজ্জা না? এ লজ্জা পশ্চিমবঙ্গে বাঙালি হিসাবে এ লজ্জা মানে কারোর কাছে বলার নেই। আর একটা বিষয় স্যার, আমি আসছি কিছুদিন আগে আমরা দেখছিলাম প্রেস কনফারেন্স করে যেসব শিক্ষকের চাকরি হারা শিক্ষকরা, তারা পলিটিক্যাল পার্টিগুলোকে হোম ট্যাক্স দিচ্ছে। পলিটিক্যাল পার্টিদের হোম ট্যাক্স দিচ্ছে? দেখুন এটা কে মানে উনি বলেছেন বা ওরা কেউ এরা বলেছে বা কিছু জন এরম বলেছে আর কি, যে পলিটিক্যাল লিডারদের হোম ট্যাক্স দিচ্ছে। পলিটিক্যাল লিডারদের হোম ট্যাক্স দেওয়ার ওরা কে?
বোঝাতে পারলাম? ওরা কি, ওরা পলিটিক্যাল লিডাররা যারা আছেন, অনেক লিডার, দুধে লিডার, তারা ওদেরকে নাকে দড়ি বেঁধে ঘোরাবে, আর ওরা ওদেরকে হোম ট্যাক্স দিচ্ছে। সেখানে সবাইকে যেতে বলেছে, তাই পলিটিক্যাল লিডাররা গেছে, আমিও গেছি। সুতরাং পলিটিক্যাল লিডারদের ওয়েলকাম ছিল বলে তারা গেছে। তবে এটা ঠিক, পলিটিক্যাল লিডারদের ওখানে যেতে দেওয়াটাই ঠিক হয়নি। কিন্তু যদি শিক্ষাবিদ আরও মানুষদের যদি ওখানে যেত, তাহলে কিন্তু আরজি করের মতো সিম্প্যাথি পেত। কারণ আরজি করে আপনি দেখেছেন আম জনতা কিন্তু সিম্প্যাথি দেখিয়েছিল, তাই না? রাতে মোমবাতি জ্বালানো ইত্যাদি, সেটা কিন্তু এদের প্রতি দেখায়নি। এবং সেটা এদের বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই সমস্ত চাকরি চলে যাওয়া শিক্ষকদের পাশে অনেকে নেই একেবারে। তার কারণ হচ্ছে কি, এদের মধ্যে দলাদলি, যারা ওখানে আছে এদের মধ্যে দলাদলি। এক পক্ষ দেখছি বিকাশ ভবনের সামনে বসে আছে, এক পক্ষ এসএসসি ভবনের সামনে বসে আছে, কেউ বিকাশ বাবুর পক্ষে কথা বলছে, কেউ বিপক্ষে কথা বলছে। মানে এই যে একটা আন্দোলন চলছে, তাতে এতগুলো ভাগ যদি তাহলে সাধারণ মানুষ তো এটা বুঝে গেছে না, এটা সাধারণ মানুষ বুঝে গেছে যে ওখানে কে যোগ্য আর কে অযোগ্য, তাই না? এবং সত্যি আমি বললাম যে সরকারি সম্পত্তিটা মানে নষ্ট করার জন্য এই সরকার কিন্তু মাইলেজটা পেয়ে গেল পরিষ্কার। এবং মানুষ কিন্তু এটা বলছে, তোমরা শিক্ষক, তোমরা সরকারি সম্পত্তি নষ্ট করলে কেন বা আটকে রাখলে কেন? তার ফলে একটা কেস হয়েছে। হ্যাঁ, সুতরাং এখানে আন্দোলন করতে এসেছি, সেই সঙ্গে কেসও খেয়ে গেলাম। আবার শোকজ পেয়েছে অনেকে শিক্ষা দপ্তর থেকে। যে সুতরাং এটা পরিষ্কার করে সরকার একদিক থেকে কিন্তু মানে নৈতিক জয়, এই দিক থেকে সরকারের নৈতিক জয়, যে হাইকোর্টের রায়ে কিন্তু আমার নৈতিক জয়, এটা সরকার বলতেই পারে। কারণ আন্দোলন কিন্তু কোণঠাসা করে দিয়েছে। এবং মমতা ব্যানার্জি জানতেন যে আন্দোলন করে উনি কিন্তু এই জায়গায় এসেছেন, এবং ওনারও জানা উচিত যে আপনি কিন্তু বিধানসভা ভাঙচুর করেছিলেন, আপনার লোকজন ভাঙচুর করেছিল, আপনার মদতে বিধানসভা ভাঙচুর করেছিল। তাহলে তাদের চাকরি চলে গেছে, তারা নয় গেটটা ভিতরে ঢুকতে গিয়ে গেট ভেঙে গেছে। তাহলে আপনি আপনার কথাটা বলুন, আপনি তো বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই কথাটা একবার বলেন না। এরা শিক্ষক মহাশয় চাকরি চলে গেছে, তারা সেখানে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু তাদেরকে আন্দোলনের লক্ষণ রেখা দেওয়ার আপনি কে? আপনি যখন আন্দোলন করতেন তখন লক্ষণ রেখা আপনি মেনে চলতেন? আপনি তো মেনে চলতেন না। তাহলে আগে নিজের দিকটা দেখুন, তারপর এদের কথা বলবেন। আর ওদের টাকা ফেরত নিন, যত তাড়াতাড়ি ওদের টাকা ফেরত নিন। টাকা ফেরত নিলে তাহলে মানুষ বুঝে যাবে না এই সরকার তাহলে অন্যায়ের বিরুদ্ধে এই কাজটা করেছে। না হলে চোরেদের মুখ্যমন্ত্রী হয়ে যাবে, পুরোপুরিভাবে চোরেদের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। এবং এই জন্যেই রাজ্যের মানুষ তথা যারা পরীক্ষা, একটু আগে যেটা বললেন যে এই পরীক্ষায় দুর্নীতি হবে না, তার গ্যারান্টি কি? সত্যি তাই। এখনো পর্যন্ত আপনি অযোগ্য লিস্ট আলাদা করছেন না, তাহলে এই পরীক্ষায় এই অযোগ্যরা প্রবেশ করবেন এমন কোনো গ্যারান্টি আছে? এই অযোগ্যদের তো কোনোভাবেই তারা প্রবেশ করে যেতেই পারে, পড়বে না, কিছু করবে না, কারণ তাদের তো টাকা নেওয়া হয়ে গেছে। হয়তো বা এটা কোনো প্ল্যান হতেই পারে, এই প্ল্যানে হয়তো ভাবছে যে এদের যদি কিছু করে দেওয়া যায়, আর সেই জন্য এই কিছুদিন টাকা দিয়ে রেখে দিয়েছে, আর কি ভাতা দিয়ে রেখে দিয়েছে। একদমই স্যার যেটা বলছিলেন যে রাজ্য সরকারের নৈতিক জয়, কিন্তু যারা দিনের পর দিন যাদের চাকরি হারিয়ে গেছে, যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, তাদের ঠিক কবে জয় হয় সেটাই দেখার, সেটা বলবে সময়।